শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু তার আমলে যে অত্যাচার শুরু হয়েছে সেটা অস্বীকার করতে পারবেন না। আমরা কথায় কথায় ফ্যাসিবাদ কথাটা এখন বলি, কিন্তু খুব একটা বিশ্লেষণ করে বলি না। ফ্যাসিবাদের লক্ষণ হচ্ছে কি, তা মানুষের মুখের হাসি লুপ্ত হয়ে যায়। আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে বা প্রেসিডেন্টকে নিয়ে কোনো ব্যঙ্গচিত্র আঁকতে পারবেন না, আপনি তাকে নিয়ে পরিহাস করতে পারবেন না। ফ্যাসিবাদের প্রথম লক্ষণ হচ্ছে সে পরিহাস বন্ধ করতে চায়। শেখ মুজিব বাংলাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন, কিন্তু তার আমলে যে অত্যাচার শুরু হয়েছে সেটা অস্বীকার করতে পারবেন না। পাশবিক নির্যাতন শুরু হয়েছে। রক্ষী বাহিনীর কথা এখন আর কেউ বলছেন না, এখন র্যাবের কথা বলছেন, কিন্তু মানুষের স্মৃতি এত দুর্বল কেন? ইতিহাসে এইভাবে হতে পারে না। আর প্রত্যেক বছর আগের বছরের তুলনায় পাশবিক নির্যাতনের সংখ্যা বেড়ে গেছে। আমরা এখন অনেক নতুন শব্দ পেয়েছি, গুম, বন্দুক যুদ্ধ, ক্রস ফায়ার, যে বাংলা কি আমি করতে পারি নাই। এই হাজার হাজার মানুষকে এইভাবে নির্যাতনের শিকার করা হয়েছে। এটা কি জন্য হয়েছে? অনেকে বলছে এটা স্বাধীনতার বিষময় ফল। অর্থাৎ নতুন নতুন স্বাধীন দেশ বেড়েছে, সেই জন্য সারা পৃথিবীতে টর্চার বেড়ে গেছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে বলে কি আমাদের শহর এত নোংরা হতে হবে? আমাদের শহরের নোংরামি এবং রাজনীতির নোংরামি তো একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ঢাকা শহরের ইতিহাস সম্পর্কে একটা খবর বেরিয়েছে, আপনারা দেখেছেন। ঢাকার বয়স কত? আমরা শুনতাম ঢাকা দ্য মুঘল ক্যাপিটাল, এই নামক একটা বই লিখেছিলেন আব্দুল করিম। ঢাকা বেশ প্রাচীন শহর, কিন্তু ঢাকার আশপাশে সোনারগাঁ অথবা সাভার এগুলিও প্রাচীন শহর। এখন যে ঢাকাটা আছে এটার বয়স আমরা ধরে নিয়েছিলাম 400 বছর, এবং আমিও বহুবার এই কথা না জেনে বলেছি। জীবনে কথা বেশি বললে যে বেশি মিথ্যা কথা বলতে হয় তার একটা প্রমাণ। কলকাতা শহরের বয়স 300 বছর, মানে তারাই 300 বছর উদযাপন করেছে 1990 সনে, 1690 থেকে ধরে। তার মাপে ঢাকা আরো 100 বছরের বেশি বয়স্ক, এটাই আমরা ধরে নিয়েছিলাম। এখন নতুন যে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়েছিল, যেটা কি কারণে জানি না বন্ধ করা হয়েছিল, ঢাকার যে পুরনো জেলখানা বক্সিবাজারের, সেই জেলখানার তলে খনন করে দেখা গেছে যে সমস্ত মাটির এবং এনামেলের পাত্র পাওয়া গেছে, পাথরের পাত্র, সেগুলো পরীক্ষা করার জন্য মার্কিন দেশের গবেষণাগারে পাঠানো হয়েছিল। মার্কিন দেশে গেলে একটু আস্থাটা বেশি হয় আমাদের, তো সেখানে দেখা যাচ্ছে এগুলির বয়স 2500 বছর কার্বন টেস্টিং পদ্ধতিতে। তার মানে 2500 বছর আগেও এখানে একটা শহর ছিল। তার আগে আপনারা জানেন ঢাকা থেকে বেশি দূরে নয়, ভৈরবের কাছে নরসিংদীতে উয়ারি বটেশ্বরে যে খনন কার্য হয়েছে তাতে দেখা যাচ্ছে অন্তত 2000 বছর আগের রোমান মুদ্রা সেখানে পাওয়া গিয়েছে। ঢাকা বহুবার রাজধানী হয়েছে, আপনারা জানেন। আগের কথা বাদ দিয়ে মুঘল রাজধানী মর্যাদা সে হারায় অষ্টাদশ শতাব্দীর শুরুতে। মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান, তারপরে সেটা কলকাতা যায়। কলকাতা থেকে আবার 1905 সনে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন প্রদেশ তৈরি করার পর এটা রাজধানী হয়। সেটা আবার 1912 সনে কলকাতায় চলে যায়। 1947 সনে অন্তত পূর্ব পাকিস্তানের রাজধানী হিসেবে সে আবার তার মর্যাদা ফিরে পায়। 71 সনে তা আছে। 1971-এ ঢাকার লোক সংখ্যা ছিল, আপনারা কল্পনা করতে পারবেন না কত কম, 10 লাখ। আর এখন বলা হচ্ছে 2 কোটি বা 2.5 কোটি, আমি সঠিক সংখ্যা জানি না, তাহলে এটা 20 গুণ কিংবা 25 গুণ বেড়েছে। তো এই যে বিপুল জনসমাগম একটা ক্ষুদ্র ভৌগোলিক এলাকায়, ঢাকাকে বাড়ানো যেত, এখন হয়তো বাড়াবে দক্ষিণে জিঞ্জিরায়, কেরানীগঞ্জে, সেটা এখন জেলখানা দিয়ে শুরু করেছে ইনশাল্লাহ। আর উত্তর দিকে তো ঢাকা এখন কন্টিনিউয়াস, মানে ঢাকাও তো বড় আকারের জেলখানা। ঢাকা শহরে এমন কোন এখন আর পায়ে হাঁটা পথ নেই, 500 রাস্তা নেই যেখানে দোকান বসছে না, যেখানে হকাররা কিছু একটা না করছে। সেটার সাথে ফারুক ওয়াসিফ কথিত সিন্ডিকেট জড়িত, সব জায়গাতে সিন্ডিকেট। যে আপনি যে ইন্টারনেট কানেকশন দেবেন, কার কানেকশন নিতে পারবেন, কারটা নিতে পারবেন না, সবকিছুই আপনার সিন্ডিকেট। তো সেখানে জন অধিকার কি? ঢাকার যে এলাকা, যেমন ধরেন কিভাবে একটা শহরকে ধীরে ধীরে নষ্ট করা হয় এবং কিভাবে আমাদের চোখের সামনে এই আত্মহত্যা ঘটে। আমরা তো পুরনো ঢাকা দেখিনি, এই যেটা একসময় ঢাকার বাইরে ছিল, এখন যেটাকে ঢাকা গেট বলা হয় ময়মনসিংহ রোডে, তার বাইরে একটা ঢাকার বাইরে ছিল। এবং এই যেটাকে রমনার রেস কোর্স বলা হতো, যেখানে ঘোড় দৌড়ের মাঠ হতো, সেটার নাম আমরা সোহরাওয়ার্দী উদ্যান দিয়েছি। ধীরে 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 দেখেন কত রকমের সেখানে এখন স্থাপনা হচ্ছে। এখন আপনি বলবেন কি স্বাধীনতা স্তম্ভ আর কোথায় করবো আমরা? ওখানে স্বাধীনতা স্তম্ভ করেছি, মাটির নিচে মিউজিয়াম করেছি, কিন্তু ধীরে ধীরে যেটা বলা মানুষের যে চলাচলের অধিকার ক্রমশ কমছে, মানুষের নিঃশ্বাস ফেলার জায়গা। বলা হচ্ছে শহরের হৃৎপিণ্ড হচ্ছে তার পার্কগুলো। শহরের অন্তত শতকরা 25 ভাগ জায়গা তো পার্ক থাকতে হবে। তাহলে এটা কি করে নষ্ট হলো? বাংলাদেশে একটা ছোট্ট বিদ্যালয়ের নাম সানবেম, সানডে লিখতে হবে কেন? এবং
এই দেশে কোনো প্রশাসন বা শাসন নাই। এই যে ঢাকা শহরে যে নদী ছিল এতগুলো, সেগুলো যে কেটে ফেলেছি, আমাদের নাগরিকরা কি বলেছে আগে, মানে জনগণের যদি এখানে ন্যূনতম কর্তৃত্ব থাকতো অথবা তাদের যদি জ্ঞান থাকতো, আপনি ধরেন মিরপুরে দেখেন, এখন যেখানে মিরপুরের পুলিশ ট্রেনিং একাডেমি হয়েছে তার সামনে দেখেন বিরাট পুকুর। আমি একবার মাঝে মাঝে সেখানে বক্তৃতা দিতে গিয়েছিলাম, গোটা 2বার গিয়েছি সারা জীবনে। আমি যদি আপনারা এত সুন্দর পুকুর খনন করলেন কিভাবে? একজন কানে কানে বলে এটা পুকুর নয়, এটা নদী ছিল, আমরা কেটে এটুকু রক্ষা করেছি। ধানমন্ডিটাও তাই, এই যে আপনারা হাতির ঝিল বলছেন, এইটাও কিন্তু তাই। এটা তো বুড়িগঙ্গা থেকে শীতলক্ষা অথবা ওইটাকে কি বলে তুরাগ যোগরা নদী, এই সর্বত্র যে এখন হচ্ছে আমরা কি করছি, পয়সা কেটে 300 ফিট রাস্তার পাশে আবার পানির জলাশয় তৈরি করছি। নদী এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এটা নদীর খেলা নয়, এটা তো যদির খেলা। আমরা যে রাজনীতি করছি তা হচ্ছে এটা রাজনীতি। এই জন্য নগর পরিকল্পনার বিষয়টি নগর পরিকল্পনাবিদদের নিয়ন্ত্রণে নাই। চট্টগ্রাম বোধহয় কুৎসিততম শহরে পরিণত হয়েছে, অথচ এটাকে দরকার ছিল। পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর হতে পারত চট্টগ্রাম, যারা আছে পাহাড়, যার পাশে উঠলেই দেখা যায় সমুদ্র, কর্ণফুলী নদী, সেখানে এখন চোখের পানি ছাড়া কোনো পানি আসে না।